ততদিন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। এবং তাদের কথাই তো বোঝাই যায় যে 5 বছর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। প্রধানমন্ত্রী কিভাবে হয় এটাও তো তারা জানে না, যে নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রী হতে পারে না, নির্বাচন ছাড়া উপদেষ্টা হতে পারে, নির্বাচন ছাড়া কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে, কিন্তু নির্বাচন ছাড়া মন্ত্রী হতে পারে না, প্রধানমন্ত্রী হতে পারে না। আর যেটা আপনি বললেন যে যে হুজুরেরা এই কথা বলছে যে কি 5বারের আপনার চ্যাম্পিয়ন হয়েছে, তারা জেনে বুঝে কতটুকু বলেছে? আপনি একজন সাংবাদিক প্রথম সারির, এবং আরেকজন আসছেন উনিও সাংবাদিক। আপনারা জানেন যে বিএনপি 2001-এর অক্টোবরের 10 তারিখে ক্ষমতা গ্রহণ করেছিল, কিন্তু 2001-এ যে চ্যাম্পিয়ন দুর্নীতিতে, সেটার জরিপটা হয়েছিল 2000 সালে। 2000 সালে ক্ষমতায় কে ছিল? আওয়ামী লীগ ছিল। না বুঝে হাজারটা বলতে পারে, কিন্তু বুঝে বললে কতটা বলতে পারবে সেটা। 2001-এর শেষ দিকে বিএনপি ক্ষমতায় নিয়েছিল। 2001-এর জরিপটা 2002-এ পুরস্কৃত করা হয়েছে। 2002-এর যে চ্যাম্পিয়ন, সেটা কিন্তু 2001-এর, তখনও আওয়ামী লীগ ছিল। 2 বছর তো এমনিই ছিল। আর বাকি যে 3 বছরের কথা আসে, বাকি 3 বছর তো একটা ফুট করে একটা মানুষ ক্ষমতা নিতে না নিতেই একদম ফেরেস্তা হয়ে যাবে শয়তান থেকে, এটা তো হতে পারে না। তো তার রেশিওটা তো কমেছিল, অনেকটা কমেছিল। তো সেই জায়গায় মানে এই এই এইটা কেমন জিনিসগুলো যুক্তি? আওয়ামী লীগ এইটা কেমন গোয়েবেলসের যুক্তি? থিওরির এক মতো বছরেরটা বলেছে। 2000টা 2001-এ আসলো, সেটা ঠিক আছে, মানে আগের বছরেরটা। তারপরের বছরগুলো, পরের বছরগুলো তো আসলে পরের আপনারা তার 3 বছর ধারাবাহিকতা রক্ষা করেছেন। ধারাবাহিকতা অবশ্যই। একদিনে তো আপনার আপনার চাইলেই তো একদিনে ফেরেস্তা হবে না শয়তান। 4 বছর শয়তানের ধারাবাহিকতা শাস্তি রক্ষা ভোগ করতে করেছেন। হবে, তারপরে হতে হবে। তো একটা জিনিস আপনার কতটুকু বলা যায় এইটুকু আওয়ামী লীগ জানতো না। আওয়ামী লীগ গোয়েবেলসের থিওরির মতো প্রত্যেক দিন এটা বলতো। আমরা আপনাদের কাছে প্রতিদিন যখন যাইতাম টকশোতে, এই কথাগুলো তাদের মুখস্থ কথা শুনতাম, যে বলতে 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 একটা থিওরিতে পরিণত করেছিল এটা। এই জন্যই শেখ হাসিনার রেজিমকে এত বেশি পে করতে হলো, এত বেশি। কারণ তারা কোনো মানুষকেই মানুষ মনে করে না। এবং এই যে বিচারটা বলে না যে আওয়ামী লীগ থাকুক, এটা নাকি আমরা চাই। যত রকম টর্চার, সেটা তো বিএনপির উপর দিয়ে হয়েছে, অন্য কারো উপর দিয়ে তো হয় নাই। বরং ছাত্রদেরকে আওয়ামী লীগ অনেকটা ছাড় দিয়েছে, হয়তো দিতে বাধ্য হয়েছে বা দিয়েছে, যে এটা তাদেরই। প্রথম প্রথম বলা হয়েছে এটা তো আমাদের দলেরই, তারা কোটা আন্দোলন করছে, এটা অন্য কিছু হবে না, এরকম বুঝিয়েছে। যাই হোক, তো আমাদের যে কষ্টটা, আমরাই যদি আবার ছাড় দিয়ে দেই, আওয়ামী লীগ এমন একটা দল, ভুলতে লাগে 1 সেকেন্ড, 1 সেকেন্ডও না, সে উঠেই আবার আবার অ্যাকশনে যাবে। রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার, উন্নয়ন, ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার, দুর্নীতি, লুটপাট। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। আজকের অতিথি বিএনপির সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, এবং আছেন গ্লোবাল টিভির প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমার আজকের আয়োজনে। আমি যেটি দিয়ে শুরু করব যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের 2 সদস্য আলী রিয়াজ এবং বদিউল আলম মজুমদারের সাথে বৈঠক করেছেন। বৈঠকের পরে রাত 8:15-টার দিকে যেটি প্রেস উইং এর বরাতে জানানো হয়েছে, বা প্রেস উইং জানিয়েছে, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটি হচ্ছে রাত 8:15-টার পরে জানানো হয়েছে। কিন্তু রাত 9:15-টার পরে তো আরেকটা প্রেস বিজ্ঞপ্তির সংশোধিত ভার্সন এসেছে। তখন বলা হচ্ছে, সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, আগের প্রেস নোটে ভুল ছিল, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নাজমুল আশরাফ, কি বার্তা পেলেন? ধন্যবাদ শারমিন চৌধুরী। দেখেন, প্রধান উপদেষ্টা আপনার ডিসেম্বর থেকে জুনের কথা তো সবসময় বলে আসছেন, দুদিন আগেও বলেছেন। আজকে শুধু ডিসেম্বর বলে আবার কেন সংশোধন করলেন আমরা জানি না। আমরা ধরে নিচ্ছি যে প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে তার যে সময়সীমা সেটা আগের জায়গাতেই আছে। তাহলে সংস্কার কাজ দ্রুত করার তাগিদ দেওয়ার মানেটা কি? উনি তো সীমা সময়সীমা ঠিক করে রেখেছেন, এবছরের ডিসেম্বর, না হলে পরের বছরের জুন। অল্প সংস্কার হলে এবার, বেশি সংস্কার হলে ওবার। এগুলো তো পুরোনো কথা, বহুদিন ধরে আমরা শুনছি। কিন্তু এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে অসুবিধা কি? আমরা তো অন্য সব পক্ষের যা বক্তব্য শুনছি, ধরেন নির্বাচন কমিশন যারা নির্বাচনটি করবে, তাদের যত প্রস্তুতি, তাদের যত বক্তব্য, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য অনেক কমিশনারের বক্তব্য গত 6-9 মাসে যদি আপনি দেখেন, তারা সবাই কিন্তু একটা কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আপনি আজকে পর্যন্ত নির্বাচন কমিশনের যত খবর আপনি দেখবেন, তারা কিন্তু নির্বাচন আয়োজনের জন্য যা যা কিছু দরকার সবকিছু তারা করছেন এবং সেভাবে এগিয়ে যাচ্ছেন। ব্যালট পেপার ছাপানো থেকে শুরু করে আপনার আচরণ বিধি নতুন করে প্রণয়ন করা, এবং
আরো যা যা কিছু আইনগত, প্রশাসনিক এবং প্রস্তুতিগত সবকিছু তারা করছেন। তো নির্বাচন কমিশন যখন বলছে ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেই ক্ষেত্রে ডিসেম্বরে নিশ্চিত করার ক্ষেত্রে সমস্যা কি? ওই যে শর্ত যে অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে আগামী বছরের জুন। এখন জনাব অল্প নাজমুল সংস্কার আশরাফ, এই কতখানি? অল্প সংস্কার বেশি সংস্কার নিয়ে তো পুরনো প্রশ্ন আছেই, যে এই অল্প হুম, হুম। সংস্কার বলতে কি বোঝায়, বেশি সংস্কার, মাঝারি সংস্কার বলতে কি বোঝায়। এই পুরনো প্রশ্নের সাথে একটু যোগ করি যে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংস্কার কার্যক্রম শুরুটা কি হয়েছে, মানে যেটা এগিয়ে নেবে সেটাও একটু বুঝতে চাই। এগিয়ে নেওয়া বলতে আমরা যেটা বুঝছি, জাতীয় ঐক্যমত্য কমিশন তারা যে 5টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে বিভিন্ন দলের মতামত নিয়েছে এবং এখন প্রত্যেকটা দলের সাথে আলাদা আলাদাভাবে কথা বলছে, সেই প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়া। এবং আজকেই খবর দেখলাম যে এখন প্রতিদিন কোনো না কোনো দলের সাথে বসবে। সামনে বিএনপির সাথে বসার কথা আছে 17 তারিখ সম্ভবত। তার মানে এক এক করে সকল দলের মতামত তারা নিয়েছেন, এক এক করে সকল দলের সাথে আলোচনা করছেন এবং এরপরে ওনারা ঐক্যমতে পৌঁছাবেন। এখন সব দল কয়টা বিষয়ে ঐক্যমত হয়? যদি দুইটা বিষয় ঐক্যমত হয়, তাহলে দুটো বিষয় সংস্কার করেই কি নির্বাচন করবেন ওনারা? কথা অনুযায়ী তাই তো করার কথা। সেক্ষেত্রে তো ডিসেম্বর পর্যন্ত সময় লাগে না। তাহলে কেন বারবার ডিসেম্বরের পরে জুনের কথাটা বলা হচ্ছে? এখানে হচ্ছে মার প্যাচটা। আমি প্রধান উপদেষ্টার বক্তব্য আগাগোড়া একই রকম ছিল, ঠিক আছে, সংস্কার দ্রুততর করার তাগিদ দিয়েছেন এই কারণে যে ওনার ঘোষিত যে সময়সীমা এর মধ্যে যাতে হয়। আর ডিসেম্বরের ব্যাপারে যেহেতু বিএনপির একটা তাগাদা আছে এবং আরো কিছু কিছু দল এর সাথে একমত, এবং অল্প সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি, জামাত, আরো অনেক দল বলছে। অল্প সংস্কার বলতে নির্বাচনটি সুষ্ঠু করার জন্য যেসব সংস্কার করা দরকার, মানে সোজা কথা নির্বাচন সংশ্লিষ্ট। সেটি কেবলই নির্বাচন কমিশন সংশ্লিষ্ট না। নির্বাচন যখন হবে তখন প্রশাসনের ভূমিকা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আছে, এবং রাজনৈতিক দলগুলো ভূমিকা, ভোটারের ভূমিকা, নাগরিক সমাজের ভূমিকা, যারা নির্বাচন পর্যবেক্ষণ করে তাদের ভূমিকা। মানে নির্বাচন কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ। তার সাথে বলা যেতে পারে একটা রাষ্ট্রের প্রায় সবাই যুক্ত থাকবে। ফলে অন্য সবার প্রস্তুতি উপরে নির্ভর করছে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতির দিনক্ষণ কবে ঠিক করবেন, কবে তফসিল ঘোষণা করবেন, কবে নির্বাচন করবেন, এবং তার জন্য আরো যেসব কর্মকাণ্ড আছে সেগুলো কবে তারা চালাবেন। নির্বাচন করবেন এই বার্তা অবশ্য প্রধান উপদেষ্টার কাছ থেকে আসবে। আমি শুধু একটা বিষয়, আপনি বলছেন যে আরো কিছু দল, বিএনপি সহ আরো কিছু দল নির্বাচনের, আমি আসলে গুরুত্বপূর্ণ দলগুলো আর কি আছে, যেমন জামাতের কথা বলছেন, জামাত যেমন বলছে যে 6 মাস আগে পরে হলে কোনো তাদের কাছে কোনো বড় ব্যাপার না, মানে তারা ডিসেম্বরের পরে যেই সময়সীমাটা সেটির কথা বলছে, সংস্কারটা তাদের কাছে জরুরি। কদিন আগেও জামাতের আহ, কোন পজিশনের সেকেন্ড ম্যান যিনি, তিনি কথা বলেছেন, মিয়া গোলাম পরোয়ার, তিনি বলছেন এই প্রসঙ্গে। ইসলামী দলগুলোর মধ্যেও এই বক্তব্য আছে, এটা যারা সংস্কার চায়, ইসলামী আন্দোলন বলছে আগে সংস্কার পরে নির্বাচন। আহ, এটি আজ বা গতকালের বক্তব্য দেখলাম। যদি এনসিপির বক্তব্য তো আছেই, তারা তো চাইছে আগে সংস্কার, আগে বিচার, আগে গণপরিষদ, অনেক কিছু আগে চাইছে। আমার এই প্রশ্নটাও যে বিএনপির সাথে আসলে আছে আর কোন কয়টা দল বলে মনে হয়? জামাত ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য দলগুলো কি কিন্তু, আছে বিএনপির সাথে? না, এই মুহূর্তে যে দলগুলো সক্রিয় আছে বিএনপির পরেই ধরা যায় জামাতকে। জামাতের বক্তব্য কিন্তু আপনি দেখবেন একটা জায়গায় স্থির থাকছে না। গতকালও একটা টক শোতে আমার সাথে একজন জামাতের নেতা ছিলেন। তিনি যে কথা বলেছেন এই কথা জামাতের আরো অনেকের কাছে আমরা শুনেছি বিভিন্ন সময়, যে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারগুলো আহ নিশ্চিত করে বা শেষ করে নির্বাচন হতে পারে। ডিসেম্বর ব্যাপারে তাদের আপত্তি নাই, জুনের ব্যাপারেও তাদের আপত্তি নাই, এবং ডিসেম্বর টু জুন 6 মাসের যে সময়টা, এটার ব্যাপারে তাদের আপত্তি নাই। কিন্তু বিএনপির মতো তারা ডিসেম্বরেই করতে হবে সেভাবে তারা বলছে না। এনসিপি সহ আরো কিছু দল যারা আহ অদ্ভুত সব কথা বলে, অবাস্তব কথা বলে, নির্বাচনের আগে তারা সংস্কার শেষ করতে চায়, আমূল সংস্কার করতে চায়, গোটা দেশ রাষ্ট্র পাল্টে ফেলতে চায়, সকল বিচার শেষ করতে চায়, শেখ হাসিনাকে ঝুলাতে চায়, তারপরে নির্বাচন। মানে ওরকম কথাবার্তা যারা বলে, এনসিপি সহ আরো কিছু দল, তাদের লক্ষ্য নির্বাচন না, তাদের লক্ষ্য হচ্ছে নির্বাচন না হওয়া, অগণতান্ত্রিক যে প্রক্রিয়ায় আমরা এখন দেশ চালিত হতে দেখছি সেটাকে দীর্ঘায়িত করা। কেন? কারণ এই অবস্থায় তারা খুব ভালো আছে। জি। নির্বাচন হলে পরে, নির্বাচিত সরকার আসলে পরে, রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে গেলে পরে তারা এতটা ভালো থাকবে না। সেই কারণে ওই দলগুলো নানান রকমের অবাস্তব শর্ত জুড়ে দিয়ে তারা নির্বাচনটাকে অনেক বেশি জি। পেছাতে জনাব চায়। নাজমুল আশরাফ, আবার আমি আপনার এটাও কাছে এই ঠিক। প্রশ্নটাতে আরেকটু আসবো, জি। যে একটু পরে আমি নীলুফার চৌধুরী মনিকে শুনিয়ে পরের অংশে আপনার কাছে একটু এটা জানতে চাইবো যে এই যে দীর্ঘায়িত করবার, নির্বাচনকে
প্রক্রিয়াটাকে বিলম্বিত করবার বা এই সামনের এই প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করবার যে একটা প্রক্রিয়া, এখানে যদি একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয় বা মানে কারো কারো জোরালো বক্তব্য থাকে আর কারো কারো আপত্তি না থাকে বলে ঢুকে যায় সেই প্রক্রিয়া, তাহলে আসলে কি হতে পারে পরিস্থিতি? এরকম কি কোনো পরিস্থিতি হবার মতো জায়গা আছেও কিনা সামনে, সেটি আপনার কাছে পরে শুনবো। আমি নীলোফার চৌধুরী মনি, আপনি আসলে কি বার্তা পাচ্ছেন? প্রথমে একটা বার্তা ডিসেম্বরের মধ্যে সংশোধন করে আবার ডিসেম্বর থেকে জুন সেই পুরনো কথায় কি বার্তা ধন্যবাদ পাচ্ছেন, এক, আপনাকে। এবং দুই, একটু মনিয়াপা এটা একটু সাথে যোগ করে দেই, যে এই যে বার্তা ডিসেম্বর থেকে জুন, এ তো বলেই আসছেন তাই না, আপনারা ওই 16 বা 17 তারিখে যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক হবে আপনারা রোড ম্যাপ চাইবেন, তখনও যদি একই কথা বলা হয় ডিসেম্বর থেকে জুন, তাহলে আপনারা কি করবেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এই যে আজকে যে কথাটা তারা বলেছেন, সেই কথাটা কিন্তু তারা বেশ কয়েক মাস যাবতই বলছেন। ডিসেম্বরের 16 ডিসেম্বর থেকেই কিন্তু তারা বলছেন এই এই কথাগুলোই। এর মধ্যে কিন্তু কোনো ব্যত্যয় নেই। এবং সবচেয়ে অবাক কাণ্ড যেটা, যে একজন প্রধান উপদেষ্টা, এবং উনি কিন্তু সাধারণ কোনো মানুষ না, গ্লোবাল লিডার একজন, উনি উনার কথাটা মুহূর্তের মধ্যে কথাটা কেন চেঞ্জ হয়ে যায়। উনি যখন প্রথম আপনার কথা, এখানে কিন্তু 6 মাস চেঞ্জের মধ্যে কিন্তু 6 মাস ফেলে দিল। প্রথমে বললো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, তারপরে আবার সংশোধনী এনে বলা বলা হলো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। এটা অবশ্য এই যে, প্রেস উইং বলছে তাদের ভুল আর কি, ভুলভাবে শুধু না, ডিসেম্বর প্রেস বলা উইং হয়েছিল। যদি বলে থাকে, প্রেস উইং এত হালকা হবে কেন? প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, প্রধান যিনি প্রধান রাষ্ট্রপতি, এই প্রধান বিচারপতি, এই জায়গাগুলো কিন্তু ভীষণ সেন্সিটিভ। এই জায়গা থেকে মানুষ কিন্তু এগুলা বারবার থুক্কু বলতে এটা তারা নিতে চায় না। এই থুক্কুটা আমার আপনার মধ্যে সীমাবদ্ধ হতে পারে, বড়জন নাজমুল ভাই পর্যন্ত হতে পারে, বড়জন তাও মেনে নিবে না, যে সাংবাদিক সে ভুল করার তো কথা না। তো এখন কথা হলো যে ওনাদের নিজেদেরই তো কোনো ঠিক নাই, ওনাদের লোভ লেগে গেছে এই দেশে রাজনীতিতে, বা এই দেশের আহ মসনদে অন্যদের মতো, আগেরদের মতো তাদেরও একটা লোভে কাজ করছে থাকার জন্য। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আজকে কয়েকদিন যাবত যে শুরু হয়েছে, তাকে 5 বছর রাখতে চাই, তার বিকল্প কেউ হতে পারে না, হুজুরদের দিয়ে, হুজুরের ছাত্রদের দিয়ে কোরাস গানের মতো বলানো হচ্ছে এটা আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামত আমাদেরকে কোনোভাবেই হারানো যাবে না জীবদ্দশায়। এই নিয়ামত মানে কেউ যদি 5 বছর বলে, হুজুরেরা একদম আজীবন এই নিয়ামতটাকে বলে। তো এতে কিন্তু মনে হয় যে ষড়যন্ত্র ডালপালা কিন্তু ছড়াচ্ছে, ভীষণ ভাবে ছড়াচ্ছে। এখন বিএনপি 16 তারিখে দেখা করার কথা, 16 বা 17 যে তারিখই হোক না কেন, বিএনপি, আপনি যে প্রশ্নটা করলেন সেটা বিএনপি যাবে। বিএনপির সাথে যদি এই ধরনের কথা হয়, এটা কিন্তু রোড ম্যাপের মধ্যে পড়ে না, এটা কিন্তু সময়ের মধ্যে পড়ে না। যে যদি বৃষ্টি হয় তবে খেলতে যাব না, বৃষ্টি হয়েছে, যদি বৃষ্টি হয় তাহলে বলবে বৃষ্টি হয়েছে তাই খেলতে যায়নি। এটা তো হতে পারে না এমন কথা। তো যে কারণে হয়তো বিএনপি নিশ্চয়ই কিছু একটা করবে, নিশ্চয়ই তার প্রতিবাদ করবে। প্রতিবাদের ভাষাটা প্রথম দিকে তো অবশ্যই পলিটিক্যালি থাকবে। এবং আমি মনে করি যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো একটু বাঁকা করতেই হবে যদি ঘিয়ের পরিমাণ কম থাকে। তো সেই জায়গায় আপনার বাঁকা করতে গেলে যতটুকু দরকার বিএনপি অতটুকু করবে। তো যারা, যিনারা সরকারে আছেন, তাদের তো দল নাই, তারা তো সরকারে এটা, সত্যি কথা যদি বলি, যত মানে কঠিনই হোক না কেন সত্যি তো বলতেই হয়, তারা তো লিগাল না। তো এই যে লিগাল না, এই এই জায়গা থেকে আমরা মনে করি যে তারা না, কেন তারা তারা লিগাল না, কেন সমস্যা নীলোফার নাই, চৌধুরী মানে এটি লিগাল কেন হয়ে বলছেন আছে। যে তারা? আপনি বলেন কোন সংবিধানের কোনটার মধ্যে আপনি তাদেরকে ফেলতে পারেন? হ্যাঁ বলেন জাতির প্রয়োজনে আছে, জাতির প্রয়োজনে আছে বলেই তো বাংলাদেশের সবাই মেনে নিচ্ছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আহ এই সরকার আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হোক এটা আমরা কোনোভাবেই চাই না, এই সরকার ব্যর্থ হলে আমাদের ব্যর্থতা। তারপরের লাইনটা বলেছেন, তারপরও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আমাদের আর কিছু করার নাই। এটা কেন বলেছেন যে আমাদের ডাকা না শোনা না, এই যে ধরেন এতগুলো সংস্কারের কাজ করছেন, সংস্কারগুলো কাদের জন্য? পলিটিক্যাল লোকদের জন্য, তাদের হাতে দিয়েই সংস্কারের পরিপূর্ণতা পাওয়ার কথা। তো তাদের হাত দিয়ে যদি পাওয়ার কথা, তাহলে তাদেরকে তো আপনার
অন্ধকারে রেখে এটা করা ঠিক না। আচ্ছা, এই কমিটি যখন বানালো, একটা সাবস্টিটিউট আরেকটা কমিটি বানাতো ছায়া সরকারের মতো, যে সপ্তাহে একদিন বা 2 দিন পলিটিক্যাল লিডারদের নিয়ে তারা বসে যে সংস্কারের এতটুকু অ্যাডভান্স করেছে, এতটুকু এইটুকু আমরা করতে চাই, আপনারা কি বলেন? একজন যদি পরিপূর্ণ একটা সংস্কার দেয়, আরেক রাজনৈতিক দলদের যদি একদমই এটা মনোভূত না হয়, তাহলে কিন্তু পুরো সময়টা আপনার নষ্ট, পুরো অর্থটা আপনার নষ্ট। এবং এই সময়টা কিন্তু ভীষণ ক্রুশিয়াল একটা টাইম। এই সময়টাকে নষ্ট করার মতো কারোরই উচিত না, কারো হাতেই ঠিক হবে না। তো তারপরে যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটা জাতির জন্য দুঃখজনক। সেই জন্য আমরা বলছি যে বিএনপি কেন, অন্যান্য দলগুলো, নিবন্ধনকৃত দলগুলো প্রত্যেকেরই রাইটস আছে এটা জানার। এবং নির্বাচনে আপনি যে কথাটা বললেন সাংবাদিক মহোদয়কে, যে ধরেন অন্য দল জামাত বা এনসিপি, তারা যদি নাও চায় নির্বাচন, তাদের জন্য তো বসে থাকার কথা না। দল তো আর 3টা না, দল তো আরো আছে। সংখ্যাগরিষ্ঠ দলের উপর ডিপেন্ড করবে অনেক কিছু। সংখ্যাগরিষ্ঠ দল কি বলে, সরকার তো সেটা শুনতে বাধ্য হবে। এটাই আমি মনে করি যে সরকার যেভাবেই হোক না কেন, সরকারের উচিত রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব দেওয়া, এবং আপনি গুরুত্ব কি মনে দিয়ে করেন ওই নীলোফার চৌধুরী মনি সংখ্যাগরিষ্ঠ দল আপনাদের মানে আপনাদের এই দাবির পক্ষে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়? কারণ আলোচিত দলগুলো বিএনপি ছাড়া আলোচিত সবগুলো দলকেই আমরা দেখছি মানে হয় খুব স্পষ্ট অবস্থান যে অনেক সংস্কার চাই তারপর নির্বাচন, অথবা সমস্যা নাই নির্বাচন দেরিতে হলেও, এরকম একটা অবস্থান আর কি। খুব না জোরালো না, অবস্থান নেই আপনাদের। অনেক দলগুলোই কিন্তু নির্বাচন চায়। জামাতও কিন্তু মাঝে মাঝে নির্বাচন চায়, আবার মাঝে মাঝে তো 2-6 মাস, যেটা নাজমুল ভাই বললো যে পিছালেও ক্ষতি নেই, কিন্তু মাঝে মাঝে কিন্তু তারাও বলে। আর মান্না ভাইদের দল বা নুরু থেকে শুরু করে বাম রাজনৈতিক দল, তারা কিন্তু নির্বাচন চায়। তারা স্পষ্টই কিন্তু বলছে যে তারা আর্লিয়েস্ট পসিবল নির্বাচনের মধ্যে থাকতে চায়। তো এইখানে আমার মনে হয় যে আহ, সেটা আলোচনা করলেই তো অনেক কিছু বের হয়ে যাবে, তাই জি। না? আলোচনার তো জি। বিকল্প কিছু মানে হতে পারে নির্বাচন না। চাওয়া ভার্সেস নির্বাচন না চাওয়া বা দেরিতে চাওয়া দলগুলোর আর একটা আলোচনা আমি একটু আসবো পরে, কিন্তু আপনারা ওই যে সোজা আঙ্গুলে ঘি তোলার যে কথাটা বলছেন, সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তিনি আসলে তিনি না, তার আগেও এমনকি বিএনপি মহাসচিবও বলেছেন রাস্তায় নামতে হবে প্রয়োজনে দাবি আদায়ে। শামসুজ্জামান দুদু সম্প্রতি বললেন যে রাস্তায় নামার আগেই নির্বাচন দেন, আর তা না হলে হাসিনার দিকে তাকান, প্রমাণ করে ছাড়বো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। হাসিনার দিকে তাকালে তো সেই প্রমাণ, মানে বিএনপি তো সেই প্রমাণটা আগে আগে দিতে পারে নাই। আহ এখন আসলে তার দিকে তাকিয়ে বা আপনাদের এই হুমকিকে সরকার কিভাবে নেবে? কারণ আপনাদের তো আসলে হাসিনার দিকে তাকালে দেখেন, সে রেকর্ড আমি নাই যে আবার আপনারা এটা আসলে। যদি বলি, হাসিনার তো একটা দল ছিল, হাসিনার তো কিছু বাহিনী ছিল। হাসিনার পুলিশ বাহিনী একদম বিশ্ব সেরা নেগেটিভ রোল প্লে করেছে। হাসিনার গোয়েন্দা সংস্থা বিশ্ব সেরা নেগেটিভ রোল প্লে করেছে। কিন্তু এই সরকারের তো নির্দিষ্ট কোনো দল নাই, এই সরকার তো কোনো দল তাকে নিয়োগ করে নাই। সো দ্যাট এই সরকার তো হাসিনার মতো করতে পারে না। আর হাসিনার কথা যেটা বলেছেন সেটা ঠিক আছে, হাসিনা আমাদের উপর দমন নীতি যথেষ্ট ভাবে প্রয়োগ করেছে, আমাদের গুম খুন থেকে শুরু করে অনেক কিছু করেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এটাও, যে সামনে যারাই থাকুক, আমাদের সন্তানরা ছিল, ছাত্রছাত্রীরা ছিল, পিছনে যে এই দলগুলোর বড় ভূমিকা ছিল, এটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারেন না। তো এই দলগুলো যদি ওইভাবে না থাকতো, ছাত্ররা যখন মুসলেখা দিয়ে ফেললো, তখনও কিন্তু আরো আরো ছাত্র নামিয়ে দেওয়া হয়েছিল। কেন? ব্যানার ফেস্টুন ফেলে দিয়ে মানে নামবিহীন ভাবে ছাত্ররা শুধু ছাত্র পরিচয়ে নেমেছিল। সেইখানে কিন্তু বিএনপিরও অনেক ছাত্র নেতার ছাত্ররা ছিল, ছাত্র নিঃসন্দেহে কর্মীরা ছিল। এমনকি আওয়ামী লীগেরও মানুষজন ছিল, বা সেটাও ছিল আওয়ামী লীগের, নীলোফার চৌধুরী, মানে শোনেন, আওয়ামী সেই লীগের খবরও যারা আমরা ছিল জানি। তারা কিন্তু মুনাফেক। আওয়ামী লীগের যারা ছিল তারা আওয়ামী লীগ ধারণ করতো না। তারা মুখে আওয়ামী লীগ বলতো, কাজে তারা অন্য কিছু করতো। সেটা তাদের অনেক আগের প্ল্যান ছিল। আপনি যদি এদের মধ্যে কারো কারো বক্তব্য যদি শুনে থাকেন, যারা এরকম বলেছে, 2400 বক্তৃতায় বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আপনার বাবাকেও কিন্তু এরকম 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 করেছে, আপনি আপনার সঙ্গেও এখন এরকম করার লোক আছে, অথচ সেই লোকটা নিজেই কিন্তু ওরকম 2 দিন পরে করবে। সেটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় না। আমি ওই ওই কথাটাই বলছি এরকম যে আপনাদের সাথে যারা নির্বাচনের দাবিতে আছে, নুরুল হক নূর, তারাও আসলে শেখ হাসিনাকে মা ডেকে এসেছিলেন, সেই সেই জায়গাটাই যাই না আসলে। সেই সময় হয়তো প্রয়োজনের তাগিদেই করেছেন না, কিনা সেটা সবাই আমি জানি সেটা না, তবে তারা নুরুল হক তবে নুরুল তো এদেরই আগের প্রজন্ম। জি, আপনার তবে এখনকার আমি ওই যারা প্রশ্নটা এনসিপি, নীলোফার চৌধুরী তাদেরই মনি ওই আগের প্রশ্ন। প্রজন্ম। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যেটা জোট হয়, জোট হইলে জোট যে সবসময় জোটের মধ্যেই থাকবে এমন তো না। তারা চলেও যেতে পারে, তাদের হিসাব তারা বুঝবে। প্রত্যেকটা জোট কিন্তু নিজের হিসাব বুঝে।
বুঝেই কিন্তু জোটটা করে। সেই জায়গায় যে তারা ইউনিভার্সাল ট্রুথের মতো বসে থাকবে একটা কথা বলে, তা কিন্তু না। তারা পরিবর্তনশীল হতেই পারে, পরিবর্তন জি হতেই পারে, সেটা নিয়েই কিন্তু রাজনীতিতে চলতে হয়। জি, আপনারা এই যে বলছেন যে শেখ হাসিনার দিকে তাকান, আপনিও বলছেন যে আপনারা তো পেছনে ছিলেন, আপনাদের উপর অনেক নির্যাতন হয়েছে দীর্ঘ সময়। তাহলে কি আবারও মানে যদি শেখ হাসিনার দিকেই তাকাতে হয়, তাকালে তো দেখি যে 17 বছরের মতো একটা সময় আপনারা আন্দোলন সংগ্রাম করে গেছেন। আবারও কি একটা দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে, মানে আপনারা আন্দোলনে যাবেন এরকম কিছু শোনেন, কি এই আভাস? শেখ হাসিনার দিকে তাকানোর অর্থ কিন্তু দীর্ঘ 17 বছর না। শেখ হাসিনার দিকে তাকানোর অর্থ হলো যত রকমই করুক না কেন, একটা সময় কিন্তু ছেড়েই দিতে হয়। শেখ হাসিনার এত কিছু ছিল, তারপরেও কিন্তু তাকে 15 বছর 16 বছর পরেও ছাড়তে হয়েছে। তো যাদের আরো কিছু নাই তাদের যে ছাড়তে হবে না, সেটা কে বলেছে? এটার অর্থ হলো এটা, এটা সবসময় যে স্থূলভাবে অর্থ করা জি, হবে তা কিন্তু না, স্পষ্ট। যে সতেরো নীলোফার বছর চৌধুরী মনি, থেকে আপনাকে 17 বছর। ধন্যবাদ। আর আপনার কাছে আবারও আসবো যে নির্বাচন চাওয়া আর না চাওয়া দুটা দল বা দুটা জোট বা দুটা গ্রুপের মধ্যে, সেটা একটু কথা বলবো আপনার সাথে আমি। নাজবুল্লাহ সাহেব, আপনার কাছ থেকে ওই যে আম, মানে নির্বাচনের না বা দেরিতে নির্বাচন এই বিষয়ে ঐক্যমত দাঁড়িয়ে যাবার একটা জায়গা, আরো কিছু দল বা কোন কোন দল মিলে তাদের একটা বড় ঐক্যমতের জায়গা যদি দাঁড়িয়ে যায় তখন কি হবে, এটি একটা কারণ। এই প্রশ্নটা আমি আপনার কাছে তখনও করেছিলাম এ কারণে, কারণ যেটি নীলোফার চৌধুরী মনিও বলছেন যে একটা প্রচারণা এখন ওয়াজেও বলা হচ্ছে যে এই নিয়ামত উঠিয়ে নিও না। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট বলছেন যদি ক্ষমতা এখন ডক্টর ইউনূস ছাড়তে চান তাহলে গড়াগড়ি করবে মানুষ রাস্তায়, তাকে ছাড়তে দেবে না। সার্জিস আলমের পোস্ট যে আম, আরো 5 বছর নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ডক্টর ইউনূসকে, এবং খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি গিয়ে বললেন যে রাস্তায় হুনি মানুষ বলতাছে আম, আপনারা আরো 5 বছর থাকেন, মানে এই হচ্ছে অবস্থা। আহ, তাহলে এইরকম একটা প্রচারণা যদি ঐক্যমত একটা গঠন করার জায়গা তৈরি হয় বা একটা বড় রাজনৈতিক জায়গায় যদি চলে যায়, তখন আসলে কি হবে? বা এই ধরনের প্রচারণায় আপনার কি সত্যি মনে হচ্ছে দেখে যে ওই যে নীলোফার চৌধুরী মনে যেটা বললেন যে লোভ লেগে গেছে এই সরকারের ক্ষমতার প্রতি, এরকম কি কিছু মনে হচ্ছে? দেখেন, এই মুহূর্তে যারা ভালো আছে, যারা যা কিছু প্রাপ্য তার চেয়ে বেশি কিছু পাচ্ছে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতা ভোগ করছে, ক্ষমতার স্বাদ পাচ্ছে এবং যা খুশি করতে পারছে, করে পার পেতে পারছে, এই মানুষগুলো কেন নির্বাচন চাইবে? যারা নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না। এখন আমরা বহু রাজনৈতিক দল সম্পর্কে জানি বাংলাদেশে, যারা মূলত গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের দলীয় আদর্শ অন্যরকম। এখন আপনার প্রথমে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে আমরা কি গণতন্ত্র চাই, নাকি একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন রেখে দিতে চাই। গণতন্ত্র আমরা চাই। গণতন্ত্রের জন্যই বাংলাদেশের মানুষ সেই 71 থেকে শুরু করে যত আন্দোলন হয়েছে, যত আহ, ত্যাগ স্বীকার করতে হয়েছে, যত মানুষ মারা গেছে, নির্যাতিত হয়েছে, সবকিছু লক্ষ্য কিন্তু গণতন্ত্র। কারণ পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের সমস্যা আছে, কিন্তু এর চেয়ে ভালো গণতন্ত্র পৃথিবীতে নাই বলেই পৃথিবীর বেশিরভাগ দেশই গণতন্ত্রকে বেছে নেয়। এবং গণতন্ত্রের মাধ্যমে একটা দেশ, রাষ্ট্র এবং তার জনগণের সবচেয়ে বেশি কল্যাণ করা যায়, যদি সেটা সঠিক গণতন্ত্র হয়। ভুয়া গণতন্ত্রের কথা বলছি না। তো সেই গণতন্ত্র যদি আপনি চান, তাহলে আপনাকে তো নির্বাচন চাইতে হবে। নির্বাচন থেকেই তো গণতন্ত্রের যাত্রা শুরু। সেই চাওয়াটা যদি বিএনপির ভুল বা অপরাধ হয়ে থাকে, তাহলে বলতে হবে যে শুধুমাত্র বিএনপি গণতন্ত্র চায়, আর কেউ গণতন্ত্র চায় না। কিন্তু আমরা তো সবার মুখে গণতন্ত্রের কথা শুনি। তাহলে বাকিরা কেন ইনিয়ে বিনিয়ে এই সরকারকে দীর্ঘদিন রাখতে চায় এবং নির্বাচন নিয়ে তারা এতটা জোরালো অবস্থান নিচ্ছে না? ওই যে বললাম, তারা খুব ভালো আছে। কারা ভালো আছে? যারা এই মুহূর্তে সরকারে আছেন। এই যে আপনি একজন উপদেষ্টার কথা বললেন, তিনি নিজের কাজ ঠিক মতো করতে পারেন না, উনি বলে যে জনগণ বলতাছে আমরা আরো 5 বছর থাকার লাইগা। মানে এত ছ্যাবলা টাইপের একটা স্টেটমেন্ট উনি দিতে পারেন বিং এর উপদেষ্টা। খুবই গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় দায়িত্ব, কৃষি এবং স্বরাষ্ট্র। স্বরাষ্ট্র তো যাচ্ছেতে অবস্থা ছিল, এখন কিছুটা গুছিয়ে আনছেন। কৃষির ব্যাপারে আমরা জানিও না উনি কি করছেন, আদৌ কৃষি খাতের কোনো তদারকি হয় কিনা। কিন্তু এর আগে আরেকজন উপদেষ্টা, যিনি একসময় আমলা ছিলেন, সারা জীবন আহ কি বলবো ক্ষমতা ভোগ করেছেন, লুটেপুটে খেয়েছেন, তারপরে শেষ বয়সে মারা যাওয়ার আগে হয়তো তুসবি চুপ ছিলেন, তাকে ধরে এনে বসিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টা। আহ তিনিও বলছিলেন যে যে সরকারকে পতন ঘটিয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ, সেই সরকারের যেটুকু মেয়াদ বাকি ছিল সেটা উনি ভোগ করতে চান। তার মানে এই মানুষগুলোর লোভ কোন পর্যায়ে, যে ক্ষমতা। আপনি একটা চিন্তা করেন, এই সরকারে যারা আছেন তার কতজন জীবনে কখনো দিন স্বপ্ন দেখেছে কিনা, জীবনে কখনো স্বপ্ন দেখেছে কিনা বৈধ প্রক্রিয়ায়, রাজনৈতিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায়
তারা রাষ্ট্র ক্ষমতা থাকবেন, তারা মন্ত্রীর মর্যাদায় ক্ষমতা ভোগ করবেন, একাধিক মন্ত্রণালয় তাদের হাতে থাকবে। এটা স্বপ্নে কল্পনা করেন নাই, সে লোকগুলো ওই ক্ষমতা ওই দায়িত্বে আছে। এই যে আমাদের কিছু এনজিওগ্রাম উপদেষ্টার কথা শুনি, যারা এনজিওতে কাজ করেছেন, মানবাধিকার কর্মী ছিলেন বা অন্য কোনো প্রফেশনে ছিলেন, সরকারি চাকরি করতেন, এরা কিন্তু এদের জীবন টিবন যা পার করার একরকম শেষ করেই ফেলেছেন, যার যার ক্ষেত্রে তারা নিশ্চয়ই সফলভাবে করেছেন। কিন্তু এই যে এক্সটেন্ডেড লাইফে এসে অকল্পনীয় সুযোগটা তারা পেয়েছেন, সেটা তারা হাতছাড়া করতে চাইবেন কেন? তারা তো হিউম্যান বিং, তারা তো সুপার হিউম্যান বিং না, নর্মাল হিউম্যান বিং। এখন নর্মাল হিউম্যান বিং হিসেবে এই যে অযাচিত ক্ষমতা, সম্মান, দাপট, কর্তৃত্ব পেয়েছে, এটা তো ধরে রাখতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। দ্বিতীয়ত, এই মুহূর্তে 5ই আগস্টের পরে গোটা রাষ্ট্রে সামরিক বেসামরিক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধা সরকারি সংস্থা কি যেন বলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এখন যারা দায়িত্বে আছেন, তাদের অনেকেই এই পরিবর্তিত বাস্তবতার সুবাদে এই সুযোগটা পেয়েছেন। তারা কেন ক্ষমতা বা দায়িত্ব থাকতে চাইবেন? এটা হলো সরকার, রাষ্ট্র এবং ক্ষমতার ব্যক্তিগুলোর কথা বললাম। তার বাইরে এনসিপি নামে একটি নতুন দল হয়েছে, তাদের জনসমর্থন কতখানি, নির্বাচন হলে কয়টা আসন পাবেন, এটা এখনো প্রমাণিত না। কিন্তু তাদের যে প্রভাব, শক্তি, ক্ষমতা, দাপট এবং সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের আশীর্বাদ, সরকারের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, ওরা তো একটা সরকারি দলের মতো আছে। তো তারা কেন এই স্ট্যাটাসটা হারাতে যাবেন? এইবার আসি ধরেন আরো কিছু ছোট দলে, যেমন জামাতে ইসলামী। জামাতে ইসলামী নিশ্চয়ই নির্বাচনে ভালো করবে আগের চেয়ে, অবস্থা দৃষ্টিতে তাই মনে হচ্ছে। তাই বলে তো বিএনপির চেয়ে ভালো করার কথা না। কিন্তু জামাত ভাবছে যে যদি আরো সময় পাই, আরো কর্তৃত্ব, ক্ষমতা এবং সুবিধা পাই, আরো জনসমর্থন পাই, দলটাকে আরো বড় করতে পারি, তাহলে তবে বিএনপির কাছাকাছি গিয়ে বিএনপিকে একটু ধাক্কা দিতে পারবো। সেই জন্য তাদের সময় চাওয়া হতে পারে। আরো যেসব ছোট 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 দল আছে যারা নির্বাচনের ব্যাপারে আগ্রহী না, তারা শুধুমাত্র সময় চায় এখন যেরকম ভালো আছে এই ভালো লাগাটাকে, ভালো থাকাটাকে আপনার চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা, একই সাথে আরো বড় হতে সময় দরকার তাদের, আরো বড় দল হতে, আরো বড় সমর্থন হতে। আর অসংখ্য দল, রেজিস্টার্ড দল যেগুলো আছে ক্রিয়াশীল, তারা সবাই নির্বাচন চায়, গণতন্ত্রে যেতে চায়। তাহলে প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রের। অগণতান্ত্রিক সরকার যত ভালো কিছুই করুক না কেন, কোনোদিন সেটা গণতান্ত্রিক সরকারের বিকল্প হতে পারে না। আমরা এই যে বিগত 16 বছর শেখ হাসিনার আমলে গণতন্ত্রের কোনো নাম গন্ধ নাই, নির্বাচনের নামে যাচ্ছে তাই হচ্ছিল, শাসন ব্যবস্থার নামে কত রকমের অপকীর্তি হয়েছে, সবই মানুষ জানতো। কিন্তু তখন বলা হতো দেশের উন্নতি হচ্ছে, প্রবৃদ্ধি বাড়ছে, অবকাঠামো উন্নতি হচ্ছে, আবার আরো অনেক কিছু, মানে উন্নয়নের ফিরিস্তি দিয়ে দিয়ে তারা 16 বছর উন্নয়ন টিকেছিল। বনাম গণতন্ত্রের যে একটা হ্যাঁ হ্যাঁ, উন্নয়ন মন গণতন্ত্র, গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই তো চলবে। আরে মানুষ খেতে পাচ্ছে, মানুষ খুশি, মানুষ গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না, রাজনীতি চায় না, মানুষ শুধু ভালো থাকতে চায়। কি রকম ভালো তারা রেখেছেন, উন্নয়নের নামে তারা সবকিছুকে ঢেকে দিয়েছিলেন। এখন তো দেখছি ডক্টর ইউনূসের সরকারের নিশ্চয়ই অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সাফল্য আছে, বা এই যে অভ্যুত্থান পরবর্তী একটা বাস্তবতা তারা দায়িত্ব নিয়ে আস্তে আস্তে একটা ভালো অবস্থা নিয়ে আসছেন। এটা করার জন্য তো ওনারা ক্ষমতা এসেছেন। এখন ওনার যেসব অর্থনৈতিক সাফল্য বা এই যে বিনিয়োগ সম্মেলন হয়ে গেল, এগুলোকে দেখে যারা মুগ্ধ হয়ে চোখ বন্ধ করে বলতেছে কিয়ামত পর্যন্ত থাকেন, যতদিন খুশি থাকেন, 5 বছর 10 বছর ইউনূসের সরকার বারবার দরকার, এই মানুষগুলো কারা? এই মানুষগুলো তারাই যারা সুবিধাভোগী, এই মানুষগুলো তারাই যারা গণতন্ত্র চায় না, এই মানুষগুলো তারাই যারা অগণতান্ত্রিক, অনির্বাচিত, অসাংবিধানিক ব্যবস্থায় ভালো থাকে। নাজমুল সাহেব, আপনি সেই বলছিলেন তারা যে সরকারের সাফল্যের কথা বিনিয়োগ সম্মেলনের উদাহরণ হিসেবে টানলেন। মানে এই প্রশ্নটা তো আসছেই যে বিনিয়োগ সম্মেলনের সাফল্যটা আসলে কি হলো। মানে আমরা অনেক শুনলাম স্মার্ট প্রেজেন্টেশন, একদম আসলে চোখে পড়লো আশিক চৌধুরীর স্মার্ট প্রেজেন্টেশন, চোখে পড়লো ডক্টর ইউনূস কাঁদলেন আবেগী হয়ে, কিন্তু অর্জন সেখানে কি হলো? না, যারা নাকি মুগ্ধ হতে হতে একদম মানে অজ্ঞান হয়ে যাচ্ছেন এই বিনিয়োগ সম্মেলন দেখে, তারা এটাকে বড় একটা সাফল্য দেখাচ্ছেন। হ্যাঁ, এখন আমি আপনি সংবাদ মাধ্যমের লোক হিসেবে যদি বলি যে এতগুলো দেশের এতগুলো বিনিয়োগকারী বাংলাদেশে এসেছে, এসে তারা সরকারের সাথে কথা বলেছে, সম্মেলন করেছে, তারা বিভিন্ন আপনার ইপিজেড ঘুরেছে, কেউ কেউ বিনিয়োগের মানে কথা দিয়েছেন, অঙ্গীকার করেছেন, ছোটখাটো কিছু ডিল হয়েছে, চুক্তি হয়েছে ইত্যাদি। এটা একটা ভালো উদ্যোগ দেশে বিদেশি বিনিয়োগ আনার জন্য। কিন্তু এই যে 50টি দেশে 450 বিনিয়োগকারী, এরা কারা? আমরা কি এদের সবার পরিচয় জানি? হয়ে গেল সিঙ্গাপুর হয়ে গেল, এরকম ভাবসাব যারা দিচ্ছেন, তাদের লক্ষ্য একটাই
তেলবাজি করে তোষামতি করে এই সরকারকে, ডক্টর ইউনূসকে আরেকটা হাসিনা বানানোর চেষ্টা তারা করছে। আমি খালি ডক্টর আরেকটা ইউনূসের প্রশ্ন, নাজমুল সাহেব কথায় কথায় অনেক প্রশ্ন এসে যাচ্ছে, যে এই যে তেলবাজি তোষামতি, গণমাধ্যমের ভূমিকা এখানে আপনি কেমন দেখেন? অতীতের গণমাধ্যম ভাই নিয়ে আমরা অনেক গণমাধ্যম কথা বলেছি, এখন কেমন দেখেন? আপনি ভাই ভাই গণমাধ্যমের একজন গণমাধ্যম সিনিয়র কর্মকর্তা। গণমাধ্যম গণমাধ্যম এই জগৎ থেকে বিচ্ছিন্ন না। আপনি একটা জিনিস দেখেন, গত 8 মাসে গণমাধ্যম যে কোনো বিষয় নিয়ে যেসব রিপোর্ট করে, সেখানে মানে সরকারের কঠিন কঠোর সমালোচনা, সরকারের ব্যর্থতা, বা এই 8 মাসে কি দুর্নীতি অন্যায় হয় নাই, বেআইনি কাজ হয় নাই, বিচার বিভাগে উল্টাপাল্টা কাজ হয় নাই, প্রশাসনে যাচ্ছেতাই কারবার হয় নাই, বহু কিছু হয়েছে। ওগুলো সংবাদ কতখানি আসছে? আর এই যে ইতিবাচক সংস্কার, বিচার, সরকারের উন্নতি, ডক্টর ইউনূসের প্রশংসা, উনি তো ভাই প্রশংসার দাবিদার একটা লোক। উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, উনি নোবেল লরিয়েট, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা, বাবলা অনেক কিছু আছে। কিন্তু উনার ওই অর্জনগুলোকে ধরে যেভাবে ওনাকে মানে মহামানব বানানোর চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের নোংরা রাজনীতির সেই ধারাবাহিকতা, যে লোকগুলো শেখ হাসিনাকে মহামানবী বানাতে বানাতে তাকে শেষ পর্যন্ত পচিয়েছে। তো ওরকম একটা চর্চা আমরা দেখছি, গণমাধ্যমের বাইরে না, গণমাধ্যমে তার প্রভাব আছে। আপনাকে এক লাইন বলে শেষ করি ঝুঁকি নিয়ে, সেটি হচ্ছে সামগ্রিকভাবে বাংলাদেশের গণমাধ্যমগুলো এখন কি ভূমিকা নিচ্ছে, সেটা এক কথায় বলতে গেলে শেখ হাসিনার আমলে গণমাধ্যম যেরকম ভূমিকা নিয়েছিল, এখনকার গণমাধ্যম সেরকম ভূমিকা নিয়েছে। ভূমিকা একই রকম, রাস্তাটা একই রকম, পথটা একই রকম, শুধু ব্যক্তি আর মানুষগুলো বদলে গেছে। জি, খুবই দুঃখজনক। এবং কেন এটা, সেটা সম্পর্কে একটা বিস্তারিত আর একটা আলোচনার জায়গা দরকার। হয়তো বিএনপি যখন ক্ষমতায় আসবে বা সামনে যদি আসে, তখন আবার গণমাধ্যম ওই রকম ওইদিকে একটা তোষামোদীর জায়গায় চলে যাবে কিনা, এই প্রশ্নটা থাকেই। আমি নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে ওই যে বলছিলাম, নির্বাচন চাওয়া না চাওয়া বা দেরিতে চাওয়া দলের মধ্যে যে একটা অবস্থান, সেটা এখানে এই যে মার্চ ফর গাজা একটা বিশাল আয়োজন হয়ে গেল, সেখানে দেখলাম এনসিপি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ কিছু দল, ইসলামিক দল এবং সংগঠন, ইসলামিক বক্তাদের উদ্যোগে এই আয়োজনটি করা হলো, যেখানে সংহতি প্রকাশ করেছে বিএনপি। আমরা বিএনপির চেহারাও সেখানে দেখেছি, উপস্থিতি দেখেছি। কিন্তু তাদের যে এই যে আয়োজক যারা, তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ হবে এই যে আয়োজন, এই আয়োজন কি একটা আহ মানে একটু যদি দূরের দিকে তাকাই, বা এই আয়োজন কি একটা জোটের ইঙ্গিত দিচ্ছে কিনা? কারণ ইসলামিক দলগুলোকে নিয়ে জামায়াত ইসলাম এক প্ল্যাটফর্মে যাবে, এটা আমরা আগে থেকেই শুনছি। এখন এই যে এনসিপি, এবি পার্টি এই একটা প্ল্যাটফর্ম আয়োজন করছে, এরকম কি কিছু আপনি দেখেন? দেখেন, রাজনীতির তো আসলে শেষ বলতে কিছু নাই। প্রত্যেকেই তাদের নিজস্ব হিসেবটা খুঁজে, নিজের হিসেব খুঁজে। জামাত ইসলামীর সাথে কখন হেফাজত মিলতে পারে এটাও তো কখনো চিন্তা করা যায় না, কিন্তু মাঝখানে কিন্তু এরকম একসাথে কাজ করেছে। কারণ তাদের অনেক রকম ধর্মের মধ্যে অনেক রকমের রাস্তায় এক একজনে, কেউ তো আপনার তাবলিগ করে, কেউ আপনার জামাতের মৌদুদিবাদী, কেউ এক একজন এক এক রকম। তো সেই জায়গায় আপনার বিএনপির সাথে ব্যাটে বলে যদি মিলে যায়, বিএনপিও যার সাথে আপনার জোট করবে, এটা সময় হলে আপনারা দেখতে পারবেন। আমার মনে হয় যে এটা নিয়ে আগ বাড়িয়ে এত কথা বলে আমার মনে হয় যে তেমন কোনো লাভ হবে না। তবে কিছু তো, সব যে সব ইসলামিক শক্তিগুলোকে তারা একখানে করবে এটা আমরা বিশ্বাস করি না। কারণ ইসলামিক রাজনীতিতে ধর্মকে আমরা আনতে চাই না, আনি না, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ধর্মটা পালন করে সেখানে আমাদের একটা সরল কথা বলেছে, এবং মানুষ বলেছে বিএনপি যদি জামাতকে ছেড়ে দিত তাহলে বিএনপির আর পিছনে তাকাতে হতো না। তো এই যে তারপরেও তো একসাথে ব্যাটে বলে যুগপৎ আন্দোলন করেছে। তো সেই জায়গা থেকে বলি যে তাদের সঙ্গে তো আমাদের এমন কিছুই হয় নাই, কিন্তু যখনই আপনার একটা সরকার চেঞ্জ হলো, ফ্যাসিস্ট চলে যেতে বাধ্য হলো, তখনই তারা সুরটা পাল্টে দিল, যেটা বিএনপি কখনোই করতে পারতো না। বিএনপি একটা উদারনৈতিক দল, তারা সুর পাল্টে দিয়ে বললো যে এক জালিমকে সরিয়ে আরেক জালিমকে আনবো। অথচ তারা আরো অনেক বেশি, আরো অনেক বেশি লোমহর্ষক অনেক কাজ করার লোক। আমরা তো ওরকম কিছু করি না। আমাদের অনেকেই, আমরা বলবো না যে আমরা ফেরেস্তার দল, তবে এটাও সত্যি অনেকেই কিন্তু তাদের হারানো জিনিসকে উদ্ধার করতে গিয়েছে। হতে পারতো যে আরো কিছুদিন অপেক্ষা করে পুলিশের মাধ্যমে যাওয়া যেত, আইনের মাধ্যমে যাওয়া যেত, কিন্তু আইন আর পুলিশ, আপনার পুলিশের আপনারা জানেন যে শৃঙ্খলা ফিরে আসে নাই, পুলিশ ট্রমার মধ্যে আছে। আইন এখনো, আইনের জায়গাটা বোধহয় ওইভাবে পুক্ত হয় নাই, আমি এটাই বলবো। তো সেই জায়গায়
থেকে যারা আমার দোকান যদি 15 বেদখলে থাকে, আমি তো চাইবোই আমার দোকানটা আমি ফেরত নেওয়ার জন্য। আমার যদি বাড়িটা যদি 10 বছর বেদখলে থাকে, আমি তো চাইবোই আমার বাড়িটা নিতে। তার মানে এই না যে আমি বলছি যে কেউ কোনো খারাপ কিছু করে নাই। দুই একজন এত বড় দল থাকলে, দুই একজন তো, একটা গাছ ভর্তি আম থাকলে আম সবই ভালো থাকবে এমন না, দু চারটা নষ্ট বের হবে, ঠিক এমন তো হয়ই। সেটার জন্য কিন্তু বিএনপির আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু অ্যাকশন নিতে একদমই পিছপা হন নাই। উনি প্রায় হাজারের উপর হাজার হাজার আপনার কে বহিষ্কার করেছে, পদ স্থগিত করেছে, যেভাবে শাস্তি দেওয়া দরকার দিয়েছে, এবং সামনেও শাস্তি অপেক্ষা করছে অনেকের জন্য। তো সেটা আহ আপনার সব দলে যদি ওই হিসাবটা আপনি করেন, তাহলে সব দলেই কিন্তু এরকম, জামাতেরও এরকম অনেক কিছু হচ্ছে আছে, এবং বড় বড়টা করছে তারা। তারা কিন্তু বিএনপির মতো ছোটখাটো জিনিস নিয়ে, যে আমার একটা ঘর নিয়ে গেছে ঘর নিলাম, দোকান নিয়ে গেছে দোকান নিলাম, তারা ব্যাংক থেকে শুরু করে অনেক কিছু বড় বড় জিনিসে তারা হাত দিয়েছে। সেগুলো নিয়ে কিন্তু দেখেন, এই এই দেশে কিন্তু ওগুলো নিয়ে কথা হচ্ছে না, কথা বিএনপির কারা কি করলো সেটা নিয়ে। কারণ এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি বিএনপি ষড়যন্ত্রের ভেতরেই আছে, ষড়যন্ত্র থেকে উঠতে পারে না। বিএনপিকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বিএনপিকে ডেস্ট্রয় করার জন্য একের অধিক গ্রুপ বা আপনার লোকজন দাঁড়িয়ে আছে, বিএনপির এবং তারা বিরুদ্ধে চেষ্টা করে ষড়যন্ত্রটা যাচ্ছে। নিয়ে আমি একটু কথা বলবো। আপনি যেটি কথা বলছেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, সেটি নিয়ে একটু কথা বলবো। কিন্তু এই যে চাঁদাবাজি, চাঁদাবাজিকে নিয়ে আবার বিএনপির মধ্যে সংঘর্ষ, মানে যদি আমি একটু গুগল সার্চ করি, 6 ঘন্টা মানে এই যে প্রথম আলো নিউজ দেখছিলাম যে রংপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ত্যাগী বিএনপি কর্মী হয়ে গেলেন জনৈক। অভ্যন্তরীণ সমকালে নিউজ, অভ্যন্তরীণ সংঘাতে 25 জেলায় রক্তাক্ত একটু বিএনপি। জোরে আপা, শুনতে পাচ্ছি না। আচ্ছা, নড়াইলে দুই পক্ষের বিএনপির সংঘর্ষে কর্মী নিহত, এটি। বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কর্মী নিহতের ঘটনায় এবার মানহানির মামলা। দুই পক্ষের বিএনপি নেতা নিহতের ঘটনায় মামলা, দল থেকে বহিষ্কার 16। ডেইলি ইত্তেফাক। মানে একটানা অনেকগুলো খবর, বিএনপির মধ্যে সংঘর্ষ। এত সংঘর্ষে নিজেদের মধ্যে এত সংঘর্ষেও জড়াচ্ছে কেন? আমি আমি কিন্তু বলি নাই যে কোথাও একদমই কিছু হচ্ছে না। আমি বলেছি যে যেটা টুকটাক যা হচ্ছে তার চেয়ে অনেক বেশি। আপনি দেখেন, নতুন একটা দল করলো, ছোট ছোট পোলাপান, বাচ্চা পোলাপান দিয়ে দল করলো, তারা কত সাগর চুরি করছে। আমি তার মানে চুরিকে আমি কিন্তু উৎসাহ দিচ্ছি না, আমি স্বীকার করছি শাস্তিও পাচ্ছে, এবং এটার জন্য কিন্তু দায়ী অনেকটা সরকার। সরকার যদি আইনের অনুশাসন যদি সত্যিকার অর্থে কায়েম করতো, তাহলে কিন্তু এই কাজগুলো এত দূর পর্যন্ত দৌরাত্ম্য বাড়তে পারতো না। সরকারের পুলিশরা কোনো কিছু করে না, পুলিশের সামনে ঝগড়া মারামারি করলে পুলিশ নির্লিপ্ত ভাবে তাকিয়ে থাকে। তারপরে যে অন্যান্য যে হ্যান্ডস গুলো আছে সরকারের, তারাও কিছু করে না। আপনি দেখেন যে সৈনিকদেরকে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, তারপরেও কিন্তু সৈনিকরা ওইভাবে ডেভিলদের নাক ধরে ডেভিলদের নাতিপুতিদের ধরছে। তাহলে তো আপনার এই অরাজকতাটা বন্ধ হবে না, কমবে না। তো এই জায়গায় আমি বলবো যে সরকার যদি আইনের দ্বন্দ্বটা হাতে তুলে নেয়, আইনটাকে যদি কাজে লাগায়, কালকে থেকে দেখবেন আপনি, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, কালকে থেকে দেখবেন যে আপনি অপরাধ অর্ধেকে নেমে গেছে, পরের দিন আরো অর্ধেকে নেমে গেছে, তারপর আরো অর্ধেকে নেমে গেছে। এরপরে হয়তো 5% বা 10% বড় বড় অপরাধকারীরা থাকতে পারে, কিন্তু নর্মাল অপরাধকারীরা কিন্তু সব ঘরে ঢুকে যাবে। আপনাকে আমি একটা কথা বলি, যখন আপনার সেনা সমর্থিত সেনা শাসন আসে, তখন সবগুলো মানুষ ভালো হয়ে যায় কিছুদিনের জন্য। কেন হয় জানেন? যে আমার উপর এটার আঘাত আসতে পারে, আমার জীবন চলে যেতে পারে, আমাকে নিয়ে মেরে ফেলতে পারে, এই ধরনের থেকে কিন্তু তারা বিরত থাকে। তারপরে যখন আবার ইজি হয়ে যায়, তারা অবলোকন করে, অবজার্ভ করে যে আসলে কি হচ্ছে, যখন দেখে যে না তেমন কিছু হবে না, তখন আবার তারা দুর্দান্ত প্রতাপে নেমে পড়ে। তো সেই জন্য আমি বলছি যে আইনের অনুশাসন যাদের হাতে, আপনারা যদি তাদেরকে ডেকে এনে এই দণ্ড মুন্ডের মালিকদেরকে জিজ্ঞেস করতেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হতো যে তারা কেন আইনটাকে মবকে হাতে তুলতে তারা দিয়েছে, কেন তারা কেন আইন মানে দখলবাজি আইনের প্রয়োগ চুরি করে না, এই চালানিকে প্রশ্নে একটা হাতে উঠিয়ে একটা দিয়েছে। অ্যানালাইসিস আছে নীলোফার চৌধুরী মনি, যে তারা কেন আইনের প্রয়োগ করে না, এইখানে একটা অ্যানালাইসিস আছে। আমি এটা নিয়ে নাজমুল আশরাফ আপনার কাছে জানতে চাই। সমকালের একটা খবর দেখছিলাম, চাঁদাবাজি ইস্যুতে বিএনপিকে ভোটে ঘায়েলের কৌশল।
আহ, মানে এই যে বিএনপি এত চাঁদাবাজি করছে এই বিষয়টাকে হাইলাইট করে এটাকে একটা ভোটে ঘাইলের কৌশল হিসাবে নিচ্ছে প্রতিদ্বন্দ্বী দলগুলো। সেদিন একটা বক্তব্য শুনছিলাম এরকম বিষয়টা যে বিএনপি চাঁদাবাজি করবে এবং অভ্যন্তরীণ সংঘর্ষে জড়াবে, সেখানে খুব বেশি আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তাহলে তাদের যে চেহারাটা সেটা বেরিয়ে আসবে যে তারা চাঁদাবাজি করছে, তারা নিজেদের মধ্যে মারামারি করছে, এবং তারা আসলে যেটি এই কৌশলের কথা বলছি এটা একটা এরকম একটা কৌশল। এরকম কি একটা কৌশল আপনি মনে করেন আসলে কাজ করছে, এবং কৌশলটা আসলে ঠিক কারা নিচ্ছে? এর মধ্যে সরকারও কি কৌশল নিচ্ছে, দেখেন, যেহেতু আমি পুলিশ তাদের আপনাকে অধীনে? একটা কথা বলতে পারি, সেটা হলো যে যদি আপনার যারা চাঁদাবাজি করছে, যারা দখলবাজি করছে, আপনি দেখেন আজকে যদি তাদেরকে অ্যারেস্ট করা হয়, আজকে যদি তাদেরকে তুলে আনা হয় যে তুমি কেন করছো, হুম, এবং যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি যে বলে যে তুমি কাউকেই চাঁদা দিবা না, এখন হুম, কিন্তু ওরকম কোনো যে আওয়ামী লীগের মতো ওই ধরনের আপনার মনোপলি ব্যবসা করার মতো কেউ নাই, বিএনপির মনোপলি ব্যবসা করার মতো বিএনপি ক্ষমতা হাতে পায় নাই, তাইলে আপনার করতো না। যদি কেউ এইভাবে যায় বলতো জি, যে জি, তুমি নীলোফার তুমি চৌধুরী, আপনার বক্তব্যটা স্পষ্ট, নিয়ে আপনি আসবা। এটা একটু আগেও যদি বলছিলেন। বলি, আমি যেটা বলছি প্লিজ, আমি একে আপনার কথাটা শুনতে পাচ্ছি না, খুব হালকা শোনা যাচ্ছে। দুই, আমি একটু শেষ করি। সেটা হলো যে আপনার মনে করেন যে তারা, আমি এইটুকু আমাদের কাছে এইটুকু নিউজ আছে যে অনেকেই বিএনপি কে ছেড়ে দিয়েছে এই ধরনের কাজ করার জন্য, উৎসাহ যোগাচ্ছে যাতে বিএনপি কে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য যা যা করার এই কাজগুলো করলে সমস্ত দেশে এটা এই ধোঁয়া তুলতে পারবে, বিএনপি এই করে এই করে এই করে, এইটার কারণে তারা কিছু বলছে না। এটা তো তারা জেনে শুনে রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যারা এই ধরনের বুদ্ধি অ্যাপ্লাই করছে, আমি তাদের জন্য বলছি, তারা তো স্পষ্ট। রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে নীলোফার যাচ্ছে। চৌধুরী মনি, ধন্যবাদ, আপনার বার্তা একদম স্পষ্ট। আমি আসলে এই প্রশ্নটা করছিলাম নাজমুল আশরাফ আপনার কাছে, আপনি কি মনে করেন এই এরকম একটি কৌশল কি আসলে চলছে? এই কৌশলে কারা কারা কৌশলটা নিচ্ছে? দেখেন, এই অভ্যুত্থানের পরে আমরা যদি বড় দলগুলোর ভূমিকার কথা বলি, বিএনপি, জামাত এবং নতুন দল এনসিপি, দেখবেন তাদের ভূমিকাগুলোর ধরনের পার্থক্য। আহ, প্রশাসনে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যে রদবদল গুলো হয়েছে আপনি তাকালে দেখবেন এখানে বিএনপি আছে, জামাতও আছে। কিন্তু জামাত অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করেছে, বিএনপিও দখল করেছে। দখল করতে বলবে তাদের লোকজন বসেছে বা বসিয়েছে যেভাবেই হোক। কিন্তু এই জায়গাতে কিন্তু কোনো বিরোধ নাই, হ্যাঁ, একরকম। আবার নতুন দল এনসিপি, তাদেরও যথেষ্ট প্রভাব আছে প্রশাসনে, সরকারে, এটাও তো স্পষ্ট। কিন্তু বদনামের জায়গা যদি বলেন, মাঠ পর্যায়ে বিএনপির লোকজন চাঁদাবাজি, দখলবাজি করছে, এই খবরগুলো গণমাধ্যমে আসছে, মিথ্যাও না। ব্যবস্থা নিচ্ছে, এটাও সত্য। আমার জানা মতে, মুনিয়াপা নিশ্চয়ই আমাকে কারেক্ট করবেন, আমার জানা মতে এই পর্যন্ত সারা দেশে ওনারা 3,000-এরও বেশি আহ আপনার নেতাকর্মীকে বহিষ্কার করেছে দল থেকে। এরকম ব্যবস্থা অতীতে নিতে দেখা যায় না। বা আওয়ামী লীগের আমলে যখন ছাত্রলীগ, যুবলীগ চাঁদাবাজি করতো, আওয়ামী লীগ স্বীকারই করতো না, ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। এটা বিএনপি করছে কিন্তু থামাতে পারছে না। আবার যেটা মনে আপা বললেন, আপনি একটু ইঙ্গিত দিলেন যে বিএনপি কে দখলবাজি, চাঁদাবাজি, আকাম কুকামের মধ্যে জড়িয়ে দিয়ে তাকে আহ, নষ্ট দল তৈরি হিসেবে তৈরি করা, তাকে পচানো, তাকে নির্বাচনে হারানো, তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা এটা আমার জানা নাই। তবে প্রশাসন যেহেতু শক্ত হাতে এই ব্যবস্থাগুলো সব ক্ষেত্রে নিচ্ছে না, সেক্ষেত্রে এটা বললে ভুল হবে না যে তাহলে একটা মহল বিএনপিকে এই কাজ করতে দিচ্ছে, বা 10টা ঘটনা ঘটলে একটাতে ধরছে, বাকি 9টাতে ধরছে না। বিএনপি ব্যবস্থা নিচ্ছে অথচ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। বিএনপি যাদেরকে চাঁদাবাজির কারণে বহিষ্কার করেছে, সে লোকগুলোর বিরুদ্ধে প্রশাসন, পুলিশ বা অন্য কর্তৃপক্ষ কি কোনো আইনি ব্যবস্থা নিয়েছে? আমার জানা নাই। তার মানে হচ্ছে একটা মহল নিশ্চয়ই বিএনপি কে ডিসক্রেডিটেট করার জন্য এই ধরনের কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বা উৎসাহিত করছে। এটা এক যুক্তিতে বলা যেতে পারে। আবার আপনি দেখবেন বিএনপি বিরোধী আরেকটা প্রচারণা চলছে, যেটি হচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের কিছু নেতাকে খুবই ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, এবং সামাজিক মাধ্যমে যা তা খুশি অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় সামাজিক মাধ্যমে এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। তার মানে তৃণমূলে বিএনপি চাঁদাবাজি করে, আর কেন্দ্রীয় নেতারা সবাই খুব খারাপ, তারা শুধু ক্ষমতার লোভে আছে, তারা সংস্কার চায় না, বিচার চায় না, দেশের ভালো চায় না, জনগণের চাওয়া পূরণ করতে চায় না, কোন রকমে খালি ক্ষমতা যেতে চায়। এইভাবে কেন্দ্রীয় কিছু নেতৃত্বকে
আপনার তুলে ধরার চেষ্টা করছে। তার মানে আপনি যদি এই যে তৃণমূল আর কেন্দ্র দুটো মিলে যদি ধরেন, তাহলে এটা কেউ ধরে নিতে পারে যে বিএনপি কে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা মহল তৎপর থাকতে পারে। তো সেই মহল তৎপর থাকবে, তারা বিএনপির প্রতিপক্ষ। বিএনপি এত বড় দল, এত বছর ধরে রাজনীতি করে, সরকারি দলে ছিল, বিরোধী দলে ছিল, বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছে, সেই দল এগুলো মোকাবেলা করতে পারছে না কেন? এটা তো বিএনপির ব্যর্থতা। জি, কেন পারছে না নীলোফার চৌধুরী মনি, এগুলো মোকাবেলা করতে কেন পারছে না? দেখেন, বিএনপি যে কথাটা নাজমুল ভাই বলল অত্যন্ত ভালো একটা কথা বলেছে, যে বিএনপি তো করছে, যতগুলো বহিষ্কার করেছে 3,000 উপরে, বিএনপি করছে। কিন্তু বিএনপির সাথে সাথে আমি আপনাকে যদি প্রমাণ সহ একটা জিনিস দেখি, বলি, যে আমি ধরেন অন্যায় করলাম, আমি চাঁদাবাজি করলাম, সরকার যদি আমাকে একটা মামলা করে দেয় চাঁদাবাজির জন্য, বিএনপি কিন্তু আমাকে যত রকম ভালোবাসাই দিক না কেন, বিএনপি কিন্তু আমার পক্ষে আসতে পারবে না। বিএনপিরও তখন বাধ্যবাধকতা হয়ে যাবে আমাকে বহিষ্কার করা, বা আমার পদ স্থগিত করা, বা আমাকে 6 মাসের জন্য আপনার স্থগিত করা, অথবা কারণ দর্শানোর নোটিশ দেওয়া। তাহলে সরকার কোথায়? সরকার তো জনগণের জন্য, বিএনপি তো সরকার দেশের বাইরের লোক না, বিএনপি তো সরকারেরই লোক জনগণ হিসেবে যদি আপনি ধরেন। তাহলে সব জনগণের জন্য যদি আইন সমান হয়, তাহলে বিএনপির জন্য কেন হবে না? বিএনপির এই নেতাদেরকে আশকারা দিয়ে 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 এই ধরনের কাজ করছে তারা, বিভিন্ন জায়গায় যদি থ্রেট দিয়ে থাকে, তাহলে থ্রেটের জন্য কেন মামলা হচ্ছে না? থ্রেটের জন্য কেন অ্যারেস্ট হচ্ছে না? যদি অ্যারেস্ট করার পরে বিএনপি যদি কোনোখানে যে কোনো অশালীন কোনো আচরণ করে, সেটাও তো আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা তো আমাদের খাতির করেন না, আমাদেরকে আমরা এক আঙ্গুল কাজ করলে আপনারা 1.5 আঙ্গুল দেখানোর চেষ্টা করেন। আপনারা এটা ভালো, আমার স্বচ্ছতার জন্য এটা ভালো, আমি স্বীকার করি। তাহলে আপনারা তো দেখাইতেন, আপনারা তো বসে থাকতেন না। তাহলে কেন এই কাজটা সরকার করছে না? তার মানে সরকার আমাদেরকে সুযোগ করে দিচ্ছে যে তোমরা আরো খারাপ কাজ করো, তোমরা খারাপ কাজ করো, তোমাদের যাতে আঙ্গুল তুলে দেখাতে পারি যে বিএনপি আসলে এই হতো এই হতো। অথচ দেখেন, সরকারের মধ্যে যে যে মানুষগুলো, যে দলগুলো, সরকারেরও তো একটা দল আছে, আমরা স্বীকার করি আর নাই করি, সেই দল যে কত খারাপ কাজ করছে, 100টা 150টা 200টা গাড়ির মহড়া নিয়ে যাচ্ছে, এই টাকা কোথায় পাচ্ছে জবাব দিতে পারছে না। তাদের অফিস কিভাবে এত টাকা অফিস আসে? বিএনপি আওয়ামী লীগ তো বহুদিন দেশ চালিয়েছে, আওয়ামী লীগ তো অনেক খারাপ, একদম ফ্যাসিস্ট, আমি অস্বীকার করি না, কিন্তু তারপরেও কিন্তু এত সেই রূপায়ণ টাওয়ারে কিন্তু ওই টাইপের কোন টাওয়ারে অফিস নিতে সাহস পায় নাই, দেখাইতে সাহস পায় নাই, কিংবা ইন্টারকন্টিনেন্টালে আপনার ইফতার করার সাহস পায় না, যে পার হেড 18,000, বা একটা হইলে একটা ফ্রি হইলো, পার হেড 9,000 টাকা দিয়ে ইফতার করানোর মতো সাহস কিন্তু দেখায় না। ওদের কিন্তু টাকা কারোর চেয়ে কম না, অনেক বেশি টাকা, হয়তো বিএনপি টাকা নাই, কিন্তু বিএনপিও তো অনেকদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাহলে বিএনপিও তো করতে পারতো, কই বিএনপি তো করে নাই। বিএনপি সাধারণ রাস্তায় মানুষের, কই এটা নিয়ে তো কোনো সুনাম হলো না। এই 30টা রোজায় 29টা রোজায় বিএনপি একদম ফ্লোরে মাদুর পেতে, আসন পেতে, পাতলা কাপড় বিছিয়ে বা ম্যাট বিছিয়ে বিএনপি ইফতার করেছে। সে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বারই হোক আর যেই হোক না কেন, গ্রামে গঞ্জে, ওয়ার্ডে ওয়ার্ডে, কোনো জেলা ওয়ারি কোনো ইফতার হয় নাই, থানা ওয়ারি কোনো ইফতার হয় নাই, যা ইফতার করেছে ওয়ার্ডে ওয়ার্ডে, এবং সাধারণ খাবার দিয়ে, সাধারণ হয়তো একটু খিচুড়ি মাংস ছাড়া, বা কেউ এক টুকরা দিলে দিছে, একটা খেজুর, 2টা খেজুর, একটা বেগুনি, কেউ কয়েকটা মুড়ি, এক বোতল পানি। কই এটা নিয়ে তো কোনো কথা হয় নাই। বিএনপি যে এই কাজগুলো করলো, অথচ বিএনপি তো চেষ্টা করলে বিএনপিও যাতে চাঁদা না উঠাতে পারে, যাতে চাঁদার ব্যবস্থা না হয়, সেই জন্য জনাব তারেক রহমান সাহেব এই আইনটা করে দিয়েছিল। এই আইনটার জন্য তো একটা সাংবাদিক, একটা অ্যাঙ্কারও পক্ষে কথা বলতে শুনলাম না, যে বিএনপির মতো দল এরকম করলো। তোমরা নূতন, 1 মাস হয় নাই, 15 দিন হয় নাই তোমাদের উত্থান, তোমাদের জন্ম, তোমরা কিভাবে ইন্টারকন্টিনেন্টালে সাহস এই পাও? প্রশ্ন করা এবং হয়েছে যে কেউই তোমরা তোমরা, কিভাবে হচ্ছে বা ইন্টারকন্টিনেন্টালি কিভাবে, হ্যাঁ, কিন্তু কেউই হওয়াটা তো তোমরা আসলে ওভাবেই উচিত। উচ্চবিত্ত পরিবারের চাঁদাবাজি না, করে তো আর নিম্নবিত্ত ইফতার মাহফিল পরিবারের। করবার কথা না কোনোভাবেই, ধর্মীয় দিক থেকেও না, রাজনৈতিক দিক থেকেও না। নীলোফার চৌধুরী মনি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলছেন, তিনি ওই যে সংস্কারের পর নির্বাচনের দাবি করছেন, এবং তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে ডাকাতির নির্বাচন, যারা চাঁদাবাজি করে তাদের আর ক্ষমতা দেয়া যাবে না। বিগত আমলে বিএনপি সরকার থেকে আওয়ামী লীগ সরকার পর্যন্ত 5বার, বাংলাদেশ 5বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না। এই বক্তব্যগুলো বিএনপি আসলে, এই বক্তব্যগুলোতে বা নাজমুল আশরাফও যে কথাগুলো বলছেন যে প্রচারণার জায়গা আছে, তাতে আসলে বিএনপি কি ক্ষতিগ্রস্ত, মানে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন? দেখেন, এবং বিএনপি আসলে এটা ভোটের, প্রমাণও বা কি করে করবে যে আমি ক্ষমতায় গেলে আপনাকে বিএনপি এটা একটা করবে না? কথা বলি, ভোটের রাজনীতি অন্যরকম। এটা কিন্তু ওই ওয়েবসাইটে দেখে, কিংবা ওই যে বিভিন্ন নামে একজনের 50টা ফেসবুক থাকবে,
ফেসবুকের আপনার কি থাকবে, আইডি থাকবে, সেটা দিয়ে 50 রকমের সে মন্তব্য করবে, 50টা ভোট দিয়ে সে ভোটের জায়গায় সে রিচ বানায় দিবে। সেটা কিন্তু জনগণ কিন্তু ওইসব বুঝে না, জনগণ ভোট দেওয়া বুঝে, কাকে ভালোবাসলে কতটুকু কি কার 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 মাধ্যমে কতটুকু পাওয়া যায় এটা বুঝে। এটা মাঠের রাজনীতিতে কোনো ওই ধরনের আপনার আচর পড়বে বলে আমরা মনে করি না, যদিও পরে সেটা 1% বা 0.5%, এর বেশি যাবে না। তো বিএনপির যেটুকু জনপ্রিয়তা এবং আওয়ামী লীগ যেভাবে আপনার আহ চরম প্রবলেমে আছে বা চলে গেছে, তারা নিজেরাই চলে গেছে পালিয়ে, সেইভাবে এখন কিন্তু ওরকম দল বলতে আপনি চাইলেই, যে যারা এই ধরনের কথা বলে তাদের নিয়েও কিন্তু জনগণ অনেক রকম কথা বলে এবং ভয় পায়। তারা তারা ক্ষমতায় আসার জন্য নির্বাচন পিছাচ্ছে। আপনি জানেন যে সংস্কার, সংস্কারের কোনো শেষ বলতে কোনো শব্দ নেই, সংস্কার আবহমান কাল থেকে চলে, চলবে, চলছে। তো সেইখানে সংস্কারের শেষের পরে কিভাবে নির্বাচন হবে, কিংবা কেউ যদি বলে যে শেখ হাসিনার ফাঁসি হওয়ার পরে নির্বাচন হবে, বিচারটাও যেমন তেমন বিচার না। তারা তো জানেই না যে ফাঁসিটা কিভাবে হবে, তার আগে কতগুলো বিচার হবে, নিম্ন আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, তারপর রিভিউ, কতগুলো জিনিস আছে, আপনার সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ আছে, মামলার মেরিট আছে। এইসব জানার পরে একটা মামলা কতদিন টিকতে পারে? আপনি দেখেন, আওয়ামী লীগ একটা ভুয়া মামলা করেছিল খালেদা জিয়ার উপর, সেইখানেও কত বছর গেছে। তো এইভাবে একটা মামলা চলতে থাকলে কতদিন যায় তারাও জানে। তো ডেকে যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় এটা ভালো হয়। এই মিনিমাম ক্লিয়ারেন্সটা কোথা থেকে আসে? মিনিমাম ক্লিয়ারেন্স তো সরকার থেকে আসবে। যে একটা দল যখন এত বছর এই দেশ পরিচালনা করেছে এবং সেই দলের চিফ, এবং এই মানুষটা একা একা এই দেশ ছেড়ে যায় নাই, তাকে যেতে বাধ্য করা হয়েছে, তার সাদা কাগজে তার আপনার সিগনেচার নিয়ে তাকে বাধ্য করেছে। তো সেইখানে সেই সাদা কাগজের মধ্যে কি লেখা ছিল সেটা কিন্তু ওনারাও জানে না, উনিও জানেন না, আমরাও জানি না, আপনারাও জানেন না। তো সেটা, অথবা সাদা কাগজটা সাদা কাগজের মতোই হয়তো আছে, সেটাকে আবার নতুন করে যদি কিছু লেখা হয়, কি লেখা হবে আমরা জানি না। তো সেইখানে, সেই জায়গায় একটা সরকারের পক্ষ থেকে যে মানুষটা লাখো লাখো মানুষের নেতৃত্ব করে, কোটি মানুষের নেতৃত্ব করে, তার মিনিমাম তার নিরাপত্তার দায়িত্ব তো সরকারকে দিতে হয়, হয় না? নীলোফার চৌধুরী মণি, আপনাকে ধন্যবাদ। মানে আমরা যেটি জানি, একটা কপিও দেখেছি, একটা মুচ লেখা, যিনি মানে রাজনীতি করবেন না, এরকম একটা, সেটি নিয়ে আপনারা অনেক কথা অবশ্য বলেন। আমি নাজমুল আশরাফ, আপনার কাছ থেকেও একটু এই মানে আপনিও যদি এই প্রসঙ্গে একটু কোনো মন্তব্য কি করবেন, তারেক রহমানের ফেরা নিয়ে সব মামলা শেষ হবে তারপর তিনি ফিরবেন, বা মিনিমাম ক্লিয়ারেন্স তিনি পাচ্ছেন না, এই বিষয়গুলো সম্পর্কে আসলে কেমন তথ্য আছে বা আপনি কি বলবেন? না, না, যেহেতু মনি আপা ওনার দলের নেতা সম্পর্কে যে তথ্য দিয়েছেন, এর বাইরে আমাদের কিছু জানা নাই, কিন্তু আমরা এটুকু বুঝতে পারি যে তার নিরাপত্তা তো একটা বড় ফ্যাক্টর। সরকার কতটা আগ্রহী, আন্তরিক, সেটা একটা ব্যাপার। মামলাগুলো প্রত্যাহার হচ্ছে, খালাস পাচ্ছেন, সেই প্রক্রিয়া তো এখন শেষ হয় নাই। এবং তার দলের যে অসংখ্য মানুষের বিরুদ্ধে অসংখ্য মামলা, এই জায়গায় একটু যুক্ত করতে চাই। আমরা 5ই আগস্টের পরে দেখেছি, বা 8ই আগস্টে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেখেছি, কত সব দাগী আসামি, জঙ্গি, খুনি, বড় বড় মামলার আসামি, সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন শীর্ষ সন্ত্রাসী। পাইকারি হারে বের হয়ে গেছে। শীর্ষ সন্ত্রাসীরা পাইকারি হারে বের হয়ে গেছে। এবং এটা পুলিশের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে হঠাৎ অনেক বেশি খারাপ হয়ে গেল অভ্যুত্থানের পরে, এর একটা বড় কারণ ছিল এইসব দাগী আসামিদের জেলখানার বাইরে আসা। তাছাড়া ওই অভ্যুত্থানের সময়, অভ্যুত্থানের পরে তো আমরা দেখেছি জেল টেল ভেঙে অনেকে বের টের হয়ে আসছে। ফলে যেখানে দাগী আসামি দ্রুত জেল থেকে বের হয়ে আসতে পারে, শীর্ষ সন্ত্রাসীরা বেরিয়ে আসতে পারে, আর রাজনৈতিক কারণে মামলা, এখন বিএনপি বহু বছর ধরে বিরোধী দলে বা ক্ষমতার বাইরে, তাদের বিরুদ্ধে কত হাজার লক্ষ মামলা, এটা মনি আপা জানেন। কিন্তু আমরা অনেক মামলার একেবারে বিস্তারিত তথ্য জেনেই বলছি, খুবই হাস্যকর অভিযোগ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপি শীর্ষ পর্যায়ের বহু নেতা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বা কেন্দ্রীয় কমিটিতে আছেন, এবং যাদের ব্যাপারে পাবলিক পারসেপশন হচ্ছে যে ওনারা এই ধরনের কাজ করতেই পারেন না, করার মতো বাস্তবতা নাই, এরকম সব অভিযোগে তাদের মামলা দেওয়া হচ্ছে। তো সেগুলো তো পাইকারি হারে প্রত্যাহার করা উচিত ছিল। ওগুলোর আবার আইনি প্রক্রিয়া কেন? মির্জা ফখরুল গাড়িতে আগুন দিয়েছে, হ্যাঁ,
এরকম একটা মামলা। এটার জন্য কি আবার আইনি প্রক্রিয়া আদালতের মধ্য দিয়ে আমাকে দীর্ঘ সময় পার করতে হবে? এই মামলা মেরিট দেখে বোঝা যায় না? এই মামলা কখন কারা কি কারণে করেছে এটা তো একটা মামলা আবার কি শিশুও মানে বোঝে। আইন দিয়ে সেগুলো আপনি তো নাজমুল সাহেব মানে বিনা আইনের কি বাক্যে এগুলো চলছে শেষ আসলে? করে দেওয়ার কথা। নাজমুল সাহেব আইনের আসলে কতটা কি চলছে মানে না সেই এই যে মামলার মেরিট আইনি প্রক্রিয়ার কথা বলছেন? এখন যে গণহারে একেবারে সবার নামে হত্যা মামলা, আওয়ামী লীগের নেতা কর্মীদের কথাই বলি, একদম উঁচু থেকে নিচু আমি আমি সাংবাদিক থেকে শুরু আমি করে আমি ওই সবার জায়গায় নামে আসছিলাম। গণহারে আমি পাইকারি ওই হত্যা জায়গায় মামলা। আসছিলাম। জি জি, একেবারে একেবারে মনে করেন যে বিগত সরকারের আমলে যেভাবে পাইকারি হারে রাজনীতিবিদ থেকে শুরু করে তাদের অপছন্দের যে কোনো মানুষের বিরুদ্ধে মামলা দিত, যেগুলোকে বলা হতো ভুয়া মামলা, গাইবি মামলা, আরো অনেক বিশেষণ এগুলোর সাথে যুক্ত হতো, সেরকম ঘটনা তো আরো বেড়েছে এই 5ই আগস্টের পরে। ধরেন আপনি একজন আইনজীবী, একজন সাংবাদিক বা একজন শিক্ষক, আহ আপনি কোন একটা রাজনৈতিক দলের সমর্থক ছিলেন বা একটা রাজনৈতিক আদর্শ আপনি লালন করেন, সেই জন্য আপনাকে এখন ঘায়েল করতে হবে। আপনি যদি কোনো দুর্নীতি করে থাকেন বা আইনের দৃষ্টিতে কোনো অপরাধ করে থাকেন, সেটার জন্য আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, তদন্ত হতে পারে, শাস্তি হতে পারে, হওয়া উচিত। ধরুন আমি সাংবাদিকদের কথা বলছি, বহু সাংবাদিকের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে, এবং যেসব খুনের ঘটনায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছে ওই সময় তারা কোথায় ছিলেন, খুনের ঘটনা কিভাবে ঘটেছে এবং তার তদন্তে কি বেরিয়ে এসেছে, এগুলো দেখলে পরে যে কেউ হাসবে যে শুধুমাত্র আপনার অপছন্দের মানুষকে জেলে নিয়ে ঢুকাতে হবে, তাকে কষ্ট দিতে হবে, তাকে হ্যারেস করতে হবে, সেই জন্য আপনি তার বিরুদ্ধে খুনের মামলা দিয়ে দিয়েছেন। এখন ধরেন একজন সাংবাদিক, সে দুর্নীতি করতে পারে, সে বিগত সরকারের ঘনিষ্ঠ হিসেবে অন্যায় সুবিধা নিয়ে থাকতে পারে, আপনি সেগুলোর ব্যাপারে মামলা দেন, সেগুলো তদন্ত করেন, তদন্ত করে বলেন যে বেআইনি ভাবে উনি এই বাড়ি ঘর সম্পদ সহায় টাকা পয়সা এগুলো কামিয়েছেন, দুর্নীতি করেছেন, তিনি সরকারের আনুকূল্যে এই সেই অপরাধ করেছেন, সেগুলোর একটা গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা থাকে। তাও তদন্ত এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটি প্রমাণিত হয়। অথচ আপনি একজনের বিরুদ্ধে খুনের মামলা দিয়ে সাথে সাথে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দিয়েছেন, জামিন আপনি দিচ্ছেন না। এটা কি আইনের শাসন? আমরা তো আইনের শাসন, ন্যায় বিচার, সুশাসন, মানবাধিকার, গণতন্ত্র, বহু কিছুর জন্য আমরা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছি। তো গণ অভ্যুত্থানের ফল যদি হয় ঠিক একই জিনিস আবার ফিরে আসছে, এই মানুষের ক্ষেত্রে ওই মানুষের ক্ষেত্রে হচ্ছে, এই মানুষের বদলে ওই মানুষের ক্ষেত্রে হচ্ছে, তাহলে আমাদের উন্নতিটা হলো কোথায়? এই যে আপনার একজন মডেলকে, সেই বিতর্কিত প্রায় ভুলে যাওয়া একটা আইন, বিশেষ ক্ষমতা আইন, বিশেষ ক্ষমতা আইনে আপনি রাতের বেলা একজন মডেলের বাসায় গিয়া দরজা ভেঙে তাকে ওখান থেকে গ্রেফতার করলেন, কোনো খবর দিলেন না, জানান দিলেন না, স্বীকার করলেন না। আস্তে আস্তে যখন একটি খবর বেরিয়ে আসলো, তারপরে কিসব আজগুবি আপনার অভিযোগ তার বিরুদ্ধে আনলেন, কোন ওয়ারেন্ট ছাড়া তাকে গ্রেফতার করলেন, কোন এক দেশের রাষ্ট্রদূতের সাথে তার কি সম্পর্ক, সেটার জন্য আপনার দেশের নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক সবকিছু ধ্বংস হয়ে যাবে, সেরকম কাজ তিনি করছিলেন। সেই জন্য তাকে বিশেষ ক্ষমতা আইন, যেটি বাংলাদেশের সর্বনিকৃষ্ট কালো আইন, সেই আইন আপনি ব্যবহার করলেন। তা আপনার দেশের উন্নয়নটা কোথায়, উন্নতিটা কোথায় হলো? আমি বলছি যে সামগ্রিক উন্নতি দীর্ঘমেয়াদী সময়ের ব্যাপার, কিন্তু আপনি আইনের প্রয়োগ ঠিক মতো করবেন কি করবেন না, মামলা আপনি কি উদ্দেশ্যে কিভাবে কার বিরুদ্ধে দেবেন, আপনি বিচার প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে চলতে দেবেন, এগুলোর জন্য সময় লাগে না, এগুলোর জন্য সদিচ্ছা লাগে। আমি শুরুতে বলছিলাম অনেক অঙ্গনের চিত্রের কথা, তার মধ্যে আদালতের কথা বলেছি। আপনি গত 8 মাসে আইন আদালত সংক্রান্ত এরকম 100-200 ঘটনা খুঁজে পাবেন, যেগুলো নিয়ে 101টা প্রশ্ন আছে, যে আইন কি নিজের গতিতে চলছে, আদালত কি স্বাধীনভাবে চলছে, বিচারক কি স্বাধীনভাবে তার রায় দিচ্ছে, সিদ্ধান্ত দিচ্ছে, আপনি সেটার উত্তর খুঁজে পাবেন না, নেগেটিভ উত্তর পাবেন। জি, তাহলে আসলে আর কি প্রত্যাশা বা কি যাই হোক, মানে খুব আশাবাদী হওয়ার কোনো জায়গায় আজকের মতো শেষ করতে পারছি না, কিন্তু তবুও শেষ করব। নিশ্চয়ই সামনেও কথা হবে, বিএনপি আসলে সামনে কি করবে সেই 16-17 তারিখের বৈঠকের পরে আরো বিশেষ করে এই বিষয়ে আলোচনা করব, যে সামনে তাহলে রাজনীতি কোন দিকে মোড় দিতে যাচ্ছে। নিশ্চয়ই নীলোফার চৌধুরী মনি আপনাদের কাছ থেকে আমরা তখনও জানবার সুযোগ পাবো। অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, অনেক ধন্যবাদ নাজমুল্লাহ সাহেব, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি।